প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি সত্তার উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ নিয়ে আলোচনা করব। গল্প পড়াবো অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথমে আমরা তাহলে আসি। লেখক পরিচিতি সম্পর্কে জানবো, তারপর গল্প সম্পর্কে জানবো, নতুন কিছু শব্দ জানা না থাকলে সেগুলি সম্পর্কে জানবো। তাহলে প্রথমে আমরা আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিছু জানি। তাহলে আজকে পাঠ আমাদের অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়। তিনি কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালয়ে অতিবাহিত করেন। মাতুলালয় মানে মামার বাড়িতে, আমার বাড়িতে তিনি অতিবাহিত করেন। তার শিক্ষা সম্পর্কে জানেন, দারিদ্রতার কারণে তার কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে। সাহিত্য সাধনা, জীবিকার সন্ধানে তিনি রেঙ্গুন গমন করেন ও সেখানে অবস্থান করেন। তিনি 1903 থেকে 1916 সাল পর্যন্ত সাহিত্য সাধনা করেন। এরপর 1907 সালে ভারতী পত্রিকায় বর্ধিনী উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক তিনি গল্প, উপন্যাস এগুলো লিখে জনপ্রিয় হয়ে উঠেন। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তিনি উপন্যাস লিখেন পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, বৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। একদম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে এই সাহিত্য সাধনা স্বীকৃতি হিসেবে কি করা হয়, পুরস্কৃত করা হয়। কোন কোন প্রতিষ্ঠান থেকে? সাহিত্য প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক পুরস্কার পান ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের কালজয়ী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। এরপর আমরা তাহলে এবার আমরা গল্প সম্পর্কে জানি। আমরা তাহলে গল্প কিছু পড়ি। কেমন? অতিথির স্মৃতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক অসুস্থ ছিলেন। চিকিৎসকের আদেশে তিনি বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন? দেওঘরে গিয়েছিলেন। সেখানে প্রাচীনকার একটা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে তিনি ছিলেন। রাত্রে 3টা থেকে বিভিন্ন জায়গা থেকে গান বাজনা তার কানে আসতে থাকে। পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পাওয়া যায়। আবার একজন গলা ভাঙা সুর তার কানে বাজে, ভজন গায়। এগুলো শুনে তার ঘুম ভেঙে যায় আর ঘুমাতে তিনি পারেন। এরপরে তিনি আস্তে বারান্দায় এসে বসেন। ধীরে ধীরে রাত্রি শেষ হয়, পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে উঠে কে? দোয়েল। এরপর অন্ধকার শেষ না হতে তার গান আরম্ভ হয় তাদের। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা আসে, শালিক আসে, টুনটুনি আসে। পাশের বাড়ির আম গাছে, এবার বকুল কুঞ্জে, পথের দ্বার অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেত না লেখক, কিন্তু তাদের কিচিরমিচির শব্দ তিনি শুনতে পেতেন। কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই তিনি চিনেন। হলদে উঁচু ডালটায়
একজোড়া বেনের বউ পাখি একটি দেরি করে আসতো। বেনের বউ পাখি আসতো দেরি করে। প্রাচীর ধারে ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটা বসে তারা কত হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি 2-3 দিন হলো ওই পাখিগুলো আসছে না। লেখক লেখকের চিন্তা পড়ে গেল এই পাখিগুলো কেন আসে না। তিনি মনে করেছেন যে পাখিগুলো হয়তো কোনো ব্যবসায়ী এগুলোকে চালান করে দিয়েছে। কিন্তু দেখা গেছে 2-3 দিন পর পাখিগুলি আবার এখানে এই গাছটার মধ্যে আসি ডাকাডাকি শুরু করে, কিচিরমিচির শব্দ শুরু করলো। তখন লেখকের এই ভাবনা গুছে গেল। এভাবে দিন কয়েক কাটে। সকাল হয়, একদিন বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসে লেখক। নিজের সামর্থ্য নেই বেড়াবার বা ঘুরতে যাওয়ার, কিন্তু গেটের কাছে বসে থাকে তিনি। বিভিন্ন লোকজন আসে, দেখে, তার কাছে খুবই ভালো লাগে। এই দেখতে এরকম দেখতে বিভিন্ন জনে দেখে দেখে যে মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যায় ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে যেত। বুঝতাম এরা বেরি আসামি। এটা একটা রোগ, বেরি রোগের আসামি, অর্থাৎ এই রোগী যায় পা ফোলা পায়ে লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন। তারা কি করে, মোজা পরার দিন নয় তারপর কিন্তু মোজা পরে এই পা ফোলাটা ঢাকার জন্য। গরম পড়ছে তবু দেখি কারো পায়ে কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিক্রিটা আরাম রাখতে চায়, অর্থাৎ কেউ যেন এটা না দেখে। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। কার দুঃখ হতো? লেখকের দুঃখ হতো দরিদ্র ঘরের একটা মেয়েকে দেখে। সে তার চলার সামর্থ্য নাই, কিন্তু তারপরও 2টা ছেলে মেয়ে তার সাথে, একজন কোলে আর 2 হাতে 2টা ধরে যাবে। সে হাঁটতেছে, তার খুব কষ্ট হতেছে কিন্তু বলতে পারে না। সে তো আর হাঁটতে পারে না এভাবে, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই। কি ক্লান্তই না মেয়েটির চোখের চাউনিতে। সেদিন পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে গেল। ভেবেছিলাম আমি একা, হঠাৎ পেছন ফিরে দেখি একটি কুকুর আমার পেছনে চলছে। বললাম, কি যাবি আমার সঙ্গে? কুকুরটার সঙ্গী হয়ে গেল, লেখকের সঙ্গী হলো কুকুরটা। লেখক তাকে জিজ্ঞাসা করলো তার সাথে যাবে কিনা। সে লেজ নাড়তে লাগলো, বুঝতে পারি সে তার সাথে, লেখকের সাথে যাবে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারে একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যখন একটি শক্তি সামর্থ্য ছিল। আচ্ছা, এভাবে যাই। পরদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। এই অতিথি হলো কে? সেই কুকুরটা। বললাম, কাল খেতে তোকে নিমন্ত্রণ করলাম, তুই আসলি না যে? কুকুরটাকে লেখক বলেছিল খেয়ে যেতে গেটের ভিতরে ঢুকার জন্য, কিন্তু সে ভিতরে ঢুকলো না, সে গেটের বাইরেই থাকলো। জবাবে সে মুখ পেরেছে, আমি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস না, বুঝলি? প্রত্যুত্তর সে শুধু ঘন লেজ নাড়তে লাগলো। অর্থ সে বুঝাতে চাইছে যে সত্যি আসবে, সত্যি বলছে তো। অর্থাৎ একথাই সে বুঝাতে, লেখক বলছে কেন তাকে বাইরে অন্য আছে, চাকর বাকর আছে, তারপরে মালিনী আছে, মালি আছে, এরা কাজকর্ম করে। তো পরের দিন রাতে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দার নিচে উঠানে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম যে অতিথি যায়নি, অতিথি মানে কুকুরটা যায়নি, খেতে যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তাহলে ওকে তোমরা খেতে দিও। সবাই কুকুরটাকে খেতে দিতে রাজি ছিল, কিন্তু চাকররা সবাই কোনো আপত্তি করলো না, তাকে খেতে দিতে রাজি আছে। কিন্তু মালিনী আপত্তি ছিল, কেননা মালিনী সবাই খাওয়ার পরে
লেখক লেখক এবং চাকর যারা কাজ করতো বাড়িতে যারা ছিল সবাই খাওয়ার পরে যা বাঁচতো মানেনি সেগুলো কি করতো বাড়িতে নিয়ে যেত। এই কারণে কুকুরটিকে বাড়িতে আসতে গেটের ভিতরেও ঢুকতে দিত না এবং খাওয়ার দেওয়ার ব্যাপারে তার আপত্তি ছিল। আচ্ছা, তারপর হঠাৎ শরীরটা খারাপ হলো, লেখকের দিন দুই নিচে নামতে পারলো না। দুপুরবেলা উপরের ঘরে শুয়ে শুয়ে খবরের কাগজটা দেখতেছে। এমন সময় জানালার মধ্যে দিয়ে বাইরে রৌদ্রদীপ্ত আকাশের পানে চেয়ে অন্য মনস্ক হয়ে ভাবছিল, সহসা খোলা দৌড় দিয়ে শির উপর ছায়া পড়লো পুকুরে। কেমন সে পুকুরের ছায়া পড়লো, মুখ বাড়িয়ে দেখে অতিথি দাঁড়িয়ে লেজ নাচছে, অর্থাৎ কুকুরটা দাঁড়িয়ে কি করছে, লেজ নাড়তেছে। দুপুর বেলা চাকরেরা সব ঘুমিয়ে আছে, চাকররা সব ঘুমিয়ে আছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে কুকুরটা কি করলো, ভিতরে ঢুকে একেবারে লেখকের ঘরের সামনে গিয়ে হাজির হলো। সেখানে হাজির হলো। তখন লেখক বললো, আয় অতিথি আয়, ঘরে আয়। লেখক তাকে কুকুরটিকে ডাক দিল ভিতরে আসার জন্য। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে, কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ ও জানাতে চায়। চারদিকে হাঁক দিলাম, ওদের দৌড় খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালিকও ওরে তাড়িয়ে দিয়েছে। যে এটা কে বলো? চাকরটা জানালো, মালিকও তাকে তাড়ায় দিছে, খাওয়া দেয় নাই। আচ্ছা, এভাবে এই দিন গেল। পরদিন লেখকের এখনো শরীর তেমন ভালো হয় নাই, তারপরও হাঁটতেও বাইর হয় নাই। তারা দিন দুই দেরি করলো, বাড়িতেও যায় নাই, এখানে অপেক্ষা করলো। ব্যবহার থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। দিন দুই দেরি করলাম নানা ছলে, সে বাইরে হয় নাই, বাইরে যায় না। আজ সকাল থেকে জিনিসপত্র বাঁধাবাঁধি শুরু হলো। লেখক চলে যাবে, এখানে তো দুদিনের জন্য বেড়াতে আসছে। চিকিৎসকের আদেশে তিনি কয়দিনের জন্য বেড়াতে আসছে, বায়ু পরিবর্তনের জন্য। এখন তার যাবার সময় হয়ে গেল। জিনিসপত্র গোছানো শুরু হয়ে গেল। দুপুরে ট্রেন। গেটের বাইরে সারি সারি গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহা ব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটি করে খবরদারি করতে গেল, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহ সবচেয়ে বেশি। একবার ওইদিকে ছুটোছুটি করে, একবার ওইদিকে ছুটোছুটি করে, জিনিসপত্র এইদিকে যায়, ওইদিকে সবাই বাধাই করে, সেও ওইদিকে ছুটোছুটি করে। এরপর লেখক স্টেশনে গেল, সাথে সাথে কুকুরটিও গেল। সবাই বিদায় জানাতে লেখকের কাছে ওইখানে গেল, স্টেশনে গেল। সবাই বকশিস পেল, কিন্তু তার অতিথি পেল না। কে পেল না? অর্থাৎ অতিথি মানে কুকুরটা বকশিস পেল না। সবাই বিদায় জানিয়ে চলে এলো, কিন্তু কুকুরটা যতক্ষণ পর্যন্ত ট্রেন দেখা গেছে ততক্ষণ পর্যন্ত কুকুরটা এখানে দাঁড়িয়ে ছিল। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি? শিক্ষার্থীরা এই গল্পটা থেকে বুঝতে পারি যে শিক্ষার্থীরা নিষ্ঠুরতা পরিহার করে যে কোনো প্রাণীর প্রতি কি হবে? সহানুভূতিশীল হব। আমরা সকলে যে কোনো প্রাণীর প্রতি কি হব? সহানুভূতিশীল হব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেহগড়ের স্মৃতি গল্পটির নাম পাল্টে এবং ঈষৎ পরিমার্জন করে অতিথির স্মৃতি হিসেবে সংকলিত করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে মূল কথা নিয়ে এটা গল্পটা। একটা প্রাণীর সঙ্গে একজন অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্য দিয়ে গড়ে ওঠা মমত্বের সম্পর্কে এই গল্পের বিষয়। আমরা যেন সবাই সব প্রাণীর প্রতি কাউকে অবহেলা না করি এবং অবজ্ঞা না করি, তাদের প্রতি সহানুভূতিশীল হই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। এই হলো এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এরপর আমরা গল্পের কিছু নতুন শব্দ আছে, এগুলো
এই নতুন সম্পর্কে আমরা নতুন শব্দ সম্পর্কে আমরা জানব। শব্দার্থ দৌড় হলো দরজা, দৌড় মানে দরজা। তারপর বেরি বেরি, আমরা পড়ানোর সময় তখন বলছিলাম যে বেরি বেরি একটা রোগ। কি রোগ? শোথ জাতীয় রোগ, যাতে হাতের পা ফুলে যায়। শোথ জাতীয় একটা রোগ। তারপর পাণ্ডুর, পাণ্ডুর হলো ফ্যাকাশে। পাণ্ডুর শব্দের অর্থ হলো ফ্যাকাশে। ওই মেয়েটি, যে মেয়েটি 3টা ছেলে মেয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার এই বয়সে 3টা ছেলে মেয়ে থাকার কথা না। এই কারণে তার শরীর অসুস্থ, নিজে চলতে পারে না, তার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে, অথচ নিজে চলার মতো শক্তি নেই, কিন্তু 3 ছেলে মেয়ে নিয়ে সে হাঁটতেছে। কেউ 2 হাতে 2জন, একজন কোলে, এভাবে সে তাদেরকে নিয়ে হাঁটতেছে। পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাশে। মালিনী, মালির স্ত্রী। মালিনী হলো মালির স্ত্রী। যেমন আরো কিছু শব্দ আছে, হলো আসামি। এই শব্দটি নিয়ে সাধারণত আদালতে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বোঝানো হয়ে থাকে, কিন্তু এখানে রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। রোগাক্রান্তদের এখানে বোঝানো হয়েছে। তারপর ভজন, ভজন শব্দের অর্থ হলো প্রার্থনামূলক গান। প্রার্থনামূলক গান। তাহলে আজকে আমরা পাঠ থেকে প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, গল্পটা সম্পর্কে, গল্পের মূল বিষয়বস্তু সম্পর্কে জানলাম। তারপরে কিছু নতুন নতুন শব্দার্থ আছে যেগুলো আমাদের অজানা, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা এরপরে আসি কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করি। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটবেলায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন? কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। লেখক দেওঘরে কেন গিয়েছিলেন? লেখক দেওঘরে গিয়েছিলেন চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য। এবং তাহলে ভজন শব্দের অর্থ কি? প্রার্থনামূলক গান। কত সালে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন? কত সালে? 1903 থেকে 1916 সালে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতীয় পত্রিকায় কি উপন্যাস প্রকাশিত হয়েছে? বরদিদি, বরদিদি উপন্যাস প্রকাশিত হয়েছে। এরপরে দেখো, তাহলে কি কি আমরা জানলাম? শরৎচন্দ্র লেখক পরিচিতি, গল্প সম্পর্কে জানলাম, তারপরে শব্দার্থ সম্পর্কে জানলাম, প্রশ্নে আলোচনা করলাম। এরপরে যদি কোনো, আশা করি তোমাদের সমস্যা থাকার কথা নয়। তারপরেও ঘরে বসে আবার বইটা নিয়ে গল্পটা পড়বা, ভালো করে বোঝার চেষ্টা করবা। কেমন? আজকের ক্লাস এখানে সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।